চৈত্র মাসের মাঝামাঝি সময়ে গ্রীষ্মের তাপটা যে এমন প্রচণ্ড আকারে দেখা দিতে পারে এই যেন সত্যি ধারণারও অতীত। বাংলাদেশের হাওয়ায় যেন পশ্চিমী লুয়ের ছোঁয়া লেগেছে। ঘরের দরজা জানলা সম্পূর্ণভাবে এঁটে বেগে ফ্যান চালানো হয়েছে, তাও যেন মনে হচ্ছে গায়ে একেবারে ঝলসে যাচ্ছে। সকালবেলায় এসেছিলুম কিরিটির এখানে, কিন্তু গল্পে গল্পে বেলা অনেকটা গড়িয়ে যাওয়ায় কিরিটি আর আমায় বাসায় ফিরতে দেয়নি। আহারাদির পর আটকে রেখেছে। দ্বিপ্রহরে দিবানিদ্রার অভ্যেস আমার কোনোদিনই নেই, তাই ওই দিনকারই একটি সংবাদপত্র নিয়ে জানলা দরজাটা অন্ধকার ঘরের মধ্যেই সময় কাটাবার সচেষ্টায় নিযুক্ত আছি। কিরিটি একটি আরামকে দাঁড়ায় গায়ে নিয়ে সিগারেট টানছে। এতই বিশ্রী গরম যে কথাবার্তা বলতেও বিশেষ ইচ্ছে করছে না। হঠাৎ কিরিটি বলে উঠল, এই প্রচন্ড গরমে কি আবার দেখা করতে এলো? কি বলছিস? কেন, জুতোর শব্দ শুনতে পাচ্ছিস না সিঁড়িতে? সত্যি তো, কান পেতে শুনলাম। মৃদু একটি জুতোর শব্দ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। ভদ্রলোক বেশ শৌখিন ও কেতাদুরস্ত, বিলিতি শিক্ষার আভিজাত্য আছে মনে হয়। কিরিটি মন্তব্য করল। কেমন করে বুঝলি? কেন, জুতোর শব্দ থেকেই তো বোঝা যায়। আমাদের সাধারণ বাঙালিদের মতো মচমচ শব্দ তুলে আসছে না। জুতোর শব্দ ততক্ষণ এসে থেমেছে। ঘরের দরজায় নক করার শব্দ হলো। দরজাটা খুলে দে তো সুব্রত। উঠে আবার গায়ে আমি জামাটা চাপিয়ে নিলাম। একটু সভ্যভব্য হয়েই দরজা খোলা ভালো। কে জানি কোন অভিজাত সম্প্রদায়ের মানি লোক এসেছে। দরজা খুলে দিতেই যিনি কক্ষে প্রবেশ করলেন, প্রথম দৃষ্টিতেই তিনি কিন্তু আমার মনোযোগ আকর্ষণ করলেন। শুধু তার চেহারার মধ্যে নয়, তার বেশভূষার মধ্যেও একটি রুচি ও আভিজাত্য স্পষ্ট প্রকাশ পাচ্ছে। মিস্টার কিরিটি রায়? মৃদু কণ্ঠে আগন্তুক প্রশ্ন করলেন। আমারই নাম, আসুন বসুন। কিরিটির আহ্বানে আগন্তুক তার পাশে একটি সোফায় এসে বসলেন। আমার নাম তেজেশ ঘোষ, হাইকোর্টে প্র্যাকটিস করি। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। তিনি বিলেত ফেরত ব্যারিস্টার। বয়স 35-এর ঊর্ধ্বে নয়। সুঠাম লম্বা চওড়া গৌরবর্ণ চেহারা, পরিধানে দামি সিল্কের স্যুট, মেরুন কালারের টাই, পায়ে দামি চকচকে অক্সফোর্ডের শু। মিস্টার তেজেশ ঘোষ বললেন, অসময়ে এসে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত মিস্টার রায়, কিন্তু আমার প্রয়োজনটা এতই বেশি যে এই বিরক্ত না করে আপনাকে পারলাম না। আমায় ক্ষমা করবেন। আরে না না, তাতে কি হয়েছে? কিরিটি সৌজন্য প্রকাশ করে বলল। অতঃপর ভদ্রলোকের সঙ্গে যে কথাবার্তা হলো, তাতে করে তার বিশেষ অনুরোধে জায়গার নামটা আমাদের গোপন করতে হচ্ছে। ধরুন জায়গার নামটা মোমিনপুর, আসাম অঞ্চলের একটি ছোটখাটো বধ্যিষ্ণু শহর, এবং এই মোমিনপুরই হলো আমাদের বর্তমান কাহিনীর ঘটনাস্থল। মিস্টার তেজেশ ঘোষ বললেন, দীননাথ ঝা, মোমিনপুর থানার ওসি, তারই বিশেষ অনুরোধে আপনার কাছে আসছি মিস্টার রায়। ও দীননাথ, হ্যাঁ, দীননাথের সঙ্গে তো আমার বহুত দিনের আলাপ। কেমন আছে সে? ভালোই। তাহলে ব্যাপারটা বলুন, কেন এসেছেন আপনি? মোমিনপুর আসামের একটি ছোটখাটো স্টেট, এবং এই স্টেটের রাজা হচ্ছেন টিকেন্দ্রজিৎ বড়ুয়া। টিকেন্দ্রজিৎ আমার চেয়ে বছর চারেকের বড়ই হবেন। সম্পর্কে তিনি আমার ভগ্নিপতি, অর্থাৎ আমার একমাত্র ভগিনী সুনন্দাকে বিবাহ করেছেন। বছর 10 আগে টিকেন্দ্রজিতের সাথে আমার বোন সুনন্দার বিবাহ হয়, এবং এই বিবাহর 3 বছর পর তাদের দুটি যমজ সন্তান হয়, রুনু আর বেনু। কিন্তু দুর্ভাগ্য, রুনু আর বেনুর বয়স যখন 5, হঠাৎ সুনন্দা অসুস্থ হয়ে পড়ল, নিম্নাঙ্গে পক্ষাঘাত। ফলে তাকে একেবারে শয্যাশায়িনী হয়ে যেতে হয়। রুনু ও বেনুর দেখাশোনার জন্য অবশ্য একজন দাই আর 2জন ভৃত্য ছিল, কিন্তু সুনন্দা সেটা মনঃপ্রত না হওয়ায় তারই বিশেষ অনুরোধে একজন গভর্নেসের জন্য কাগজে বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপনের ফলে অনেকগুলো দরখাস্ত আমরা পাই, এবং তার মধ্যে থেকেই একটি অ্যাংলো খ্রিস্টিয়ান মেয়েকে আমি নিজে ইন্টারভিউ নিয়ে কলকাতায় বসে সিলেক্ট করে ওখানে পাঠিয়ে দিই। মেয়েটির নাম মিস ডরথি জোন্স। ডরথির বয়স 24-25 হবে।
মেয়েটি যে শুধু কথাবার্তায় চটপটে তা নয়, শিক্ষিত এবং মার্জিত, ভীষণ রুচি সম্পন্না, পরিষ্কার পরিচ্ছন্ন ও অত্যন্ত সফট হার্টেড বলেই মনে হয়। এই পর্যন্ত বলে তেজেশ একটু থামলেন। বুক পকেট থেকে একটা সাদা হাতির দাঁতে সুদৃশ্য সিগারেট কেস বার করে কিরিটিকে প্রথমে অফার করলেন। কিরিটি মৃদু হেসে বলল, নো থ্যাঙ্কস, আমি সিগারেট খুব একটা বেশি খাই না। তেজেশ একটি সিগারেট বের করে অগ্নিসংযোগ করে মৃদু টান দিয়ে বলতে শুরু করলেন, মিস ডারোথিকে পাঠিয়ে দিলাম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টিকেনের ওখানে। 1 মাস পরে রিপোর্ট পেলাম টিকেন নিজে তো বটেই, শুনলাম নাকি ডরোথির কাজে খুব খুশি, হাইলি প্লিজড। ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার ঘোষ, আপনাকে একটা কথা বলতে পারি? বলুন। কত মাইনে ঠিক হয়েছিল মিস জোনসের? মাসে 400 টাকা, সঙ্গে খাওয়া থাকা। ও, তারপর? তারপর বছর 4 নির্বিঘ্নেই কেটে যায়। এমন সময় হঠাৎ মঙ্গলবার টিকেনের একটি তার পেলাম, রুনু আর বেনু সিরিয়াসলি ইল, বড় একজন ডাক্তার নিয়ে যেতে বলেছে আমায়। ডক্টর সান্যালকে নিয়ে আমি গেলাম, কিন্তু যেই দিন পৌঁছলাম বেলা 10টায়, তার ঘন্টাখানেক আগে সব শেষ হয়ে গিয়েছে। রুনু আর বেনু মারা গিয়েছে, পিকিউলিয়ার ডেথ, ধীরে ধীরে সাইনোসিস হয়ে মারা গিয়েছে। কোনো জ্বর নেই, জ্বালা নেই। 4-5 দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সিমটম শুধু সাইনোসিস। ডাক্তার সান্যালি মৃতদেহ দেখে সর্বপ্রথম সন্দেহ করলেন ডেথ ওয়াজ নট আ নর্মাল, স্বাভাবিক মৃত্যু নয়, দেয়ার মাস্ট বি সাম ফাউল প্লে। তেজস আবার থামলেন, কিছুক্ষণ একটু স্তব্ধ নীরবতা, তারপর আবার বলতে শুরু করলেন, ডক্টর সান্যালের কথা মতোই ওসিকে সংবাদ দেওয়া হলো। গুয়াহাটি থেকে সিভিল সার্জনও এলেন, ময়নাতদন্তে প্রকাশ পেল নাইট্রোবেনজিন বিষে মৃত্যু ঘটেছে। কিন্তু কেমন করে, কিভাবে এবং কার দ্বারাই যে ওই মারাত্মক বিষ ওদের শরীরে সংক্রামিত করা হলো সেটি হাজার চেষ্টা করেও জানা গেল না। এই দুর্ঘটনায় টিকেন তো স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন, বেচারি ডারোথিও ভয়ানকভাবে শকড হয়েছেন। পোর গার্ল, নিজের সন্তানের মতোই তো ছেলে দুটোকে মানুষ করছিল। ওদের অসুস্থ হওয়ার পর 4-5 দিন 1 মিনিটের জন্য ওদের শয্যার পাশ থেকে কোথাও যায়নিও, এমনকি স্নানাহার পর্যন্ত প্রায় বন্ধ করে ফেলেছিল। আর সুনন্দার কথাই বা কি বলবো, সে তো সংবাদটা পাওয়ার পর থেকেই ঘন ঘন মূর্ছা যাচ্ছে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। অল্প বয়সেই সুনন্দা শয্যাশায়ী হয়ে পড়ায় সে নিজে এবং আমিও টিকেন্দ্রজিৎকে বহুবার বিবাহ করতে অনুরোধ করেছিলাম, কিন্তু আমাদের কারোর কথাই সে কর্ণপাত করেনি। বারংবার সে বলেছে রুনু আর বেনুই তো আছে, তারা বেঁচে থাকলেই তার সবকিছু পাওয়া হবে। টিকেন্দ্রজিতের স্টেটের বাৎসরিক আয় কত হবে বলে আপনার অনুমান মিস্টার ঘোষ? কিরিটি প্রশ্নটি করে। তা ধরুন 1.5 লাখ তো হবেই, কোয়াইট আ বিগ স্টেট। আচ্ছা, সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশ কি টিকেন্দ্রজিতের 2 পুত্রই, নাকি আর কোনো উত্তরাধিকার আছে? যতদূর জানি টিকেন যদি কোনো উইল না করে যায়, তার এক দাদা আছেন, বইমাত্র ভাই, নাম রাজেন্দ্র বড়ুয়া, তিনিই সবকিছুর মালিক হবেন। তিনি কি করেন? তার অবস্থা বেশ ভালো, তবে টিকেনের মতো নয়। গুয়াহাটিতে তার মস্ত বড় উডের বিজনেস। তিনি টিকেন্দ্রজিতের চেয়ে বয়সে ছোট না বড়? বড়, বছর 7 বড়। বারংবার কি তিনি টিকেন্দ্রজিতের থেকে আলাদাই থাকেন? হ্যাঁ, রাজা রণজিৎ বড়ুয়া মানে ওদের বাবা বেঁচে থাকতেই দুজনকে সব পৃথক ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। তবে ওই সময় টিকেনের মা মানে রাজার স্ত্রী জীবিত থাকায় টিকেনের শেয়ারটাই একটু ভারী হয়। টিকেন্দ্রজিতের দাদা রাজেন্দ্র বড়ুয়ার পরিবারে কে কে আছেন? যতদূর জানি স্ত্রী ও এক মেয়ে। মেয়েটির বিবাহ হয়ে গিয়েছে, প্রচুর খরচ করে লন্ডন ইউনিভার্সিটির কেমিস্ট্রির ডক্টরের এক ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন। কিন্তু জামাইটি তেমন সুবিধের নয়, প্রচণ্ড মাতাল আর জোয়ারি। প্রথম দিকটায় জামাইকে শুধরানোর চেষ্টা করেছিলেন রাজেন্দ্র, কিন্তু ফল কিছু হয়নি। শেষটায় প্রশান্তকে ত্যাগ করতে বাধ্য হয় রাজেন্দ্র। আর মেয়ে? মেয়ে নীলা তো বাপের কাছেই আছে। আচ্ছা, এখন বলুন তো, আমার কাছে দীননাথ আপনাকে পাঠিয়েছে কেন? ওই তো পূর্বেই বললাম, রুনু ও বেনুর আকস্মিক মৃত্যুর ব্যাপারটা একান্তই রহস্যজনক, কিন্তু দীননাথবাবু রহস্যের কোনো কিনারাই করতে পারছেন না।
তাই তিনিই আপনার নাম করে আমাকে এখানে আসতে বললেন। তারও ইচ্ছে, সাথে আমাদেরও একান্ত ইচ্ছে, এই ব্যাপারে আপনি যদি আমাদের সাহায্য করেন, আপনার ফিস যা লাগে অবশ্যই আমরা দিতে প্রস্তুত আছি। কিন্তু না মিস্টার রায়, না না না, আপনার কোনো কিন্তুই আমি শুনবো না। যেমন করেই হোক এই মৃত্যু রহস্যের কিনারা আপনাকে করতেই হবে। আপনার সম্মতি না নিয়ে আমি আজ এখান থেকে উঠবো না। দেখুন মিস্টার ঘোষ, তাহলে আপনাকে কথাটা পরিষ্কারভাবে বলি। কেসটা আমার হাতে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু টিকেন্দ্রজিতের যদি সম্মতি থাকে তবেই আমি নিতে রাজি। ও নিশ্চয়ই, হ্যাঁ, টিকেন্দ্রজিতের সম্মতিক্রমেই তো আমি এখানে এসেছি, আর আমি আপনাকে সঙ্গে নিয়ে ওখানে যাব। ও, তাহলে বেশ। আর তার দেরির প্রয়োজন নেই, আজ রাতেই যদি ব্যবস্থা করতে পারেন আমি আজ রাতেই যেতে প্রস্তুত আছি। না মানে আজ হবে না, কাল আসাম মেলেই তাহলে আমরা রওনা হই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হোক। অতঃপর তেজেশ বিদায় নিল। ইতিমধ্যেই রৌদ্র অনেকটা কমে গিয়েছে। আমি ঘরের জানলাগুলো সব খুলে দিলাম। জঙ্গলি ট্রেকতে করে চায়ের সরঞ্জাম নিয়ে এসে কক্ষে প্রবেশ করলো। পশ্চাতে কৃষ্ণা, তার হাতে ট্রের উপরে নিজের তৈরি পাম কেক। জঙ্গলির হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলে নামিয়ে রেখে চা ঢালতে ঢালতে কৃষ্ণা বলল, কি এমন রাজকার্যনে মেতে উঠেছিলে শুনি? 5:30 বেজে যায় অথচ চায়ের তাড়া নেই। অন্যদিন তো 4টে বাজতে না বাজতেই চায়ের তাগিদে দিতে শুরু করো। রাজকার্যই বটে, কাল আসাম মেলে করে আসামে যাচ্ছি, দিন 10 মতো বাইরেই থাকবো, ব্যবস্থাটা একটু করে দিও। কিরিটি চায়ের কাপ হাতে নিয়ে এক টুকরো কেকে কামড় দিতে দিতে বলল, আসাম? হঠাৎ আসামে কেন? হঠাৎই বটে, সত্যান্বেষের ব্যাপার, বুঝলে, সত্যান্বেষের ব্যাপার। তবে আমিও যাব সাথে। মনীষীরা বলে গিয়েছেন, পথে নারী বিবর্জিতা। অতএব হে নারী, তোমার তো যাওয়া হবে না এবার। না তা বই কি, একা একা আমি কলকাতার গরমে সেদ্ধ হব আর তোমরা আসামে যাবে? ওসব হচ্ছে না। তা তো ঠিকই বলেছে বৌদি ভাই, তুমিও যাবে বললাম আমি। হ্যাঁ, এক মনসা, তার উপর আবার ধুনোর ধোঁয়া। কিরিটি বলল। যা হোক, শেষ পর্যন্ত দাম্পত্য কলহ না ঘটিয়ে এবং আসাম হতে প্রত্যাবর্তন করেই দার্জিলিং যাবার প্রতিশ্রুতি দিয়ে কিরিটি ও আমি মমিনপুরে রওনা দিলাম। পরদিন কিরিটি ও আমি মমিনপুরে এসে পৌঁছলাম। উত্তর ও পশ্চিমে অরণ্য, দক্ষিণে পর্বত, সত্যি সুন্দর ছবির মতো শহরটি। শহরটির উন্নতিকল্পে স্টেট কোনো কার্পণ্যই করেনি। চমৎকার রাস্তাঘাট, বাসিন্দাও কম নয়। আবহাওয়াও কলকাতা হতে অপেক্ষাকৃত ঠান্ডা। রাতের দিকে তো কিছু গায়ে না দিলে বেশ শীত শীত করে। শহরের একেবারে এক প্রান্তে রাজবাড়ি। পূর্বপুরুষের আমলের শেকেরের প্রাসাদের অল্প দূরেই আধুনিক আমেরিকান স্ট্রাকচারে তৈরি নবনির্মিত প্রাসাদ। গেট পার হলেই নড়িঢালা প্রশস্ত রাস্তা একেবারে গাড়ি বারান্দা পর্যন্ত চলে গিয়েছে। দুপাশে বাগান, অজস্র দেশি বিদেশি ফুলের বিচিত্র সমাহার। এক পাশে টেনিস লন, অন্য পাশে আস্তাবল ও গ্যারেজ। নিচের তলাতেই এক প্রকাণ্ড সুসজ্জিত কক্ষে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। স্টেশনে গাড়ি নিয়ে আমাদের অভ্যর্থনা করতে গিয়েছিলেন রাজার পার্সোনাল সেক্রেটারি মণিময় গাঙ্গুলি। গাঙ্গুলি মশাইয়ের বয়স 50-এর কাছাকাছি, বলিষ্ঠ কর্মঠ পুরুষ। গত 12 বছর ধরে রাজা টিকেন্দ্রজিতের কাছেই নিযুক্ত আছেন তিনি। বেলা 11টা নাগাদ আমরা প্রাসাদে পৌঁছলাম। তিনি আমাদের বিশ্রাম ও আহারের ব্যবস্থা করে দিয়ে বিদায় নিলেন। ব্যারিস্টার ঘোষও ভেতরে চলে গেল। আসবার পথেই ট্রেনে ঘোষ মহাশয়ের সঙ্গে আলাপ পরিচয় বেশ জমে উঠেছিল। চমৎকার অমায়িক সাদাসিধে মানুষ, মনে কোনো ঘোরপ্যাচ নেই, উচ্চ বংশের সন্তান। এককালে অবস্থা খুব ভালো থাকলেও ইদানিং দুপুরুষে অবস্থাটা একটু খারাপ হয়ে পড়েছে। তবে অতীতের অর্থপ্রাচুর্যে টানাটানি পড়লেও রূপের প্রাচুর্যে কোনো টানাটানি পড়েনি, এবং সে রূপের জৌলসেই তার বোন এ ঘরে স্থান পেয়েছিল পুত্রবধূর মর্যাদায়। কিন্তু দুর্ভাগ্য, বেশি দিন সেটা সহ্য হলো না। তেজেশের বিলেতে যাবার খরচ থেকে তাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত সমস্ত খরচ ভগ্নিপতি টিকেন্দ্রজিৎই দিয়ে এসেছে। টিকেন্দ্রজিৎ তেজসকে নিজের সহোদরের মতোই স্নেহ করেন। টিকেন্দ্রজিৎ লোকটিও বেশ উচ্চশিক্ষিত এবং আধুনিক মনোভাবাপন্ন, দান ধানও প্রচুর করেন। তার অমায়িক দিলখোলা স্বভাবের জন্যই সকলেই তাকে পছন্দ করে।
সমস্ত দ্বিপ্রহরটা একটানা বিশ্রাম নেওয়ার পর দুজনে আমরা ঘরে বসে গল্প করছিলাম। রাজা টিকেন্দ্রজিতের খাস ভৃত্য রামচন্দ্র এসে আমাদের ডাক দিল। আমরা দেরি না করে প্রস্তুত হয়ে নিলাম রাজদর্শনের জন্য। দামি ইজিপশিয়ান কার্পেটে মোড়া চওড়া সিঁড়ি অতিক্রম করে আমরা ভৃত্যের পেছনে পেছনে উপরে উঠলাম। দীর্ঘ টানা বারান্দা, বারান্দার আগাগোড়া ইটালীয় মার্বেল পাথরে মোড়া। রেলিংয়ের ধার ঘেঁষে সুদৃশ্য জয়পুরি টবে নানান জাতীয় গাছ লাগানো। অন্য এক ধারে এক খাঁচায় এক ঝাঁক পাখি কিচিরমিচির করছে, দ্বারে একটা লালমোহন পাখি। আমাদের বারান্দায় দেখে লালমোহন পাখিটা বলে উঠল, কে রে? ওই কে রে? মৃদু হেসে আমরা এগিয়ে গেলাম। বারান্দার শেষ প্রান্তে কাচের একটি ঘর। ঘরটার ছাদে ফার্ন লতিয়ে লতিয়ে একটি সবুজ আচ্ছাদন দিয়েছে। সেই কাচের ঘরের দরজায় ঝুলছে ভারী সবুজ বর্ণের পর্দা। এখানে এসে রামচন্দ্র বলল, ভেতরে যান, রাজা সাহেব ভেতরেই আছে। পর্দা তুলে ভেতরে প্রবেশ করলাম আমরা। চকচকে মসৃণ কালো মার্বেল পাথরের মেঝে, চারিপাশে টবে নানান জাতীয় ফুলের গাছ। বেতের একটা টেবিল রাখা আছে একধারে, তার পাশে 4-5খানা বেতেরই চেয়ার। তারই একটি অধিকার করে বসে আছেন মাঝবয়সী এক পুরুষ। পরিধানে ধবধবে সাদা সিল্কের পায়জামা, অনুরূপ একটি ঢিলেঢালা হাতা পাঞ্জাবি। দেহবর্ণ কালো হলেও কালোর উপর সুশ্রী নিখুঁত চেহারা। ব্যারিস্টার সাহেবের মুখেই শুনেছিলাম রাজা টিকেন্দ্রজিতের বয়স 40-এর ঊর্ধ্বেই হবে, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে বয়স বুঝি 30-এর মতো। টিকালো নাক, প্রশস্ত কপাল, কোকড়ানো চুল ব্যাক ব্রাশ করা, দৃঢ় চোয়াল, দাড়ি খুব নিখুঁতভাবে কামানো। রাজা সাহেবের ডান পাশে বোধ করি বসে আছেন মিস ডারোথি। গায়ের রং খুব একটা কটানা হলেও বেশ ফর্সা, পাতলা চিপচিপে গরম। মুখখানা একটু লম্বাটে ধরনের, টানা টানা ভুরু, ছোট কপাল, নাকটা সামান্য একটু ভোঁতা। পটল চেরা না হলেও চোখ দুটি বেশ সুন্দর। ধারালো চিবুকের একটি ছোট কালো তিল, লিপস্টিক রঞ্জিত ওষ্ঠ দুটি পাতলা, সমস্ত চোখে মুখে একটি সংযত দৃঢ় ভাব। পরিধানে বিলিতি বেশভূষা। রাজা সাহেবের অন্যদিকে বসে আছেন ব্যারিস্টার সাহেব। আমাদের কক্ষে প্রবেশ করতে দেখে ব্যারিস্টার সাহেবই আহ্বান জানালেন, আসুন মিস্টার রায়। এই ব্যারিস্টার সাহেবই রাজা সাহেবের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। রাজা সাহেব হাত তুলে নমস্কার জানালেন। পরিচয়াদি নমস্কার প্রতি নমস্কারের পালা সাঙ্গ হবার পর রাজা সাহেবের নির্দেশে আমরা দুখানি খালি চেয়ারে বসলাম। ইতিমধ্যে ভৃত্য ট্রেতে করে চা নিয়ে এসে হাজির হয়েছে। মিস ডারোথি সঙ্গে সঙ্গে প্লেটে কাপ সাজিয়ে চা তৈরি করতে লাগলেন। চা পানের সঙ্গে সঙ্গেই মামুলি কথাবার্তা চলতে লাগলো। দেখলাম রাজা সাহেব যেমন বিনয়ী তেমন ধীর স্থির শান্ত, খুব ধীরে ধীরে কথা বলেন। চা পানের পর মিস ডারোথি জোন্স বিদায় নিলেন। রইলাম আমরা 4 জন। টেবিলের উপরে সুদৃশ্য হাতির দাঁতের তৈরি একটি সিগারেটের কেস ছিল। সেটি হাতে নিয়ে কেসটির ঢাকনা টিপে খুলে রাজা সাহেব সর্বপ্রথম কিরিটির দিকে এগিয়ে দিলেন। কেস ভর্তি ইজিপশিয়ান স্পেশাল ব্র্যান্ডের সিগারেট। কিরিটি নিজের সিগারেট প্রীতির কথা জানিয়ে ধন্যবাদের সঙ্গে মৃদু হেসে প্রত্যাখ্যান করল। আমিও ধন্যবাদ জানিয়ে বললাম, আমারও অভ্যাস নেই, 2-1 সময় কখনো কখনো শখে পড়ে 1-8টা খাই এই আর কি। অতঃপর রাজা সাহেব নিজে একটি নিয়ে শালককে একটি দিলেন। সিগারেটে অগ্নিসংযোগ করে একটি মৃদু টান দিয়ে মৃদু কণ্ঠে রাজা সাহেব বললেন, মিস্টার রায়, তেজর মুখে নিশ্চয়ই সবটা শুনেছেন আপনি। এও বোধ করি আপনি শুনেছেন আমার স্ত্রী বহুকাল যাবৎ শয্যাশায়ী। আমার চাইতে দুর্ঘটনায় আঘাতটা তারই বেশি হয়েছে। কথাগুলো বলতে বলতে রাজা টিকেন্দ্রজিতের কণ্ঠস্বরটা কেমন ভারী হয়ে এলো। অন্যদিকে দৃষ্টি ফেরালেন তিনি। মুখের পেশিগুলি আর চোয়াল দৃঢ় শক্ত হয়ে উঠেছে। টিকেন্দ্রজিৎ প্রাণপণে নিজেকে দমন করার চেষ্টা করছেন। সূর্য অস্ত গিয়েছে, বিষণ্ণ বিকেলের ছায়া ঘনিয়ে আসছে চারিদিকে। একটু চুপ থেকে টিকেন্দ্রজিৎ আবার বললেন, এত বড় দুর্ভাগ্য যে আমার ভাগ্যাকাশে ঘনিয়ে এসেছে 7 দিন আগেও আমি তা টের পাইনি মিস্টার রায়। সেখানে যাওয়ার 2 দিন আগেই ওদের গভর্নেস মিস জোন্স অবশ্যই আমায় বলেছিল কিছুদিন ধরে বাচ্চাদের শরীর নাকি ভালো যাচ্ছে না। তাকে বলে গেলাম স্টেটের ডাক্তার বংশীধরকে ডেকে একবার দেখিয়ে নেওয়ার কথা।
তা দেখানো হয়েছিল ডাক্তার? প্রশ্ন করলো কিরিটি। হ্যাঁ, পরে ডাক্তারকে জিজ্ঞাসা করে জেনেছিলাম সে নাকি তাদের শরীরে বিশেষ কোনো প্রবলেম দেখতে পায়নি। তবে কিরিটি প্রশ্ন করলো, তবে তবে একটু অ্যানিমিয়া বা রক্তাল্পতা ছিল, আর তখনই সাইনোসিসের লক্ষণ নাকি তাদের শরীরে একটু একটু প্রকাশ পেয়েছিল, কিন্তু শরীরে ওদের সাইনোসিসের কোনো উপসর্গ না পাওয়ায় তিনি ব্যাপারটার উপর বেশি জোর দেননি। আপনি বুঝি ওই সময় শিকারে গিয়েছিলেন? কিরিটি প্রশ্ন করল। হ্যাঁ, সাধারণত আমি শিকারে যাই না, কিন্তু কলকাতা থেকে আমার এক বন্ধু এসেছিল, সে বিশেষ অনুরোধ করায় শিকারে যেতে হয়েছিল। দিন চারেক বাইরেই ছিলাম, এমন সময় কুমাররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মিস জোনস ও মণিময় আমাকে স্পেশাল মেসেজ পাঠায়। সংবাদ পেয়ে আমি দেরি করিনি, ঘোড়ায় চেপে ভোর নাগাদ ফিরে আসি। এসে দেখলাম কুমারদের অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে সিভিল সার্জনকে কল দিই, আর কলকাতাতে তেজুকেও বলে দিই একজন ভালো ডাক্তার নিয়ে আসতে। বলতে বলতে টিকেন্দ্রজিৎ আবার একটু থামলেন এবং অন্যমনস্ক হয়ে কিছুক্ষণ নিঃশব্দে সামনের দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু ভাবছেন। ঘটনাটা রাজা টিকেন্দ্রজিতের মনে যে বিশেষ দাগ কেটেছে পরিষ্কার বোঝা যাচ্ছে। বুঝতে পারলাম তিনি কথা বলতে বেশ কষ্ট পাচ্ছেন। কিছুক্ষণ পর টিকেন্দ্রজিৎ আবার বলতে লাগলো, ডক্টর বংশীধর এবং সিভিল সার্জন দুজনেই সমস্তটা দিন ধরে যথেষ্ট চেষ্টা করলেন, কিন্তু দুর্ঘটনাকে ঠেকিয়ে রাখা গেল না, বুঝলেন মিস্টার রায়। সকাল 9টা নাগাদ সব শেষ হয়ে গেল। তেজু ডক্টর সান্যালকে নিয়ে এসেছিল। তিনি দেখে ও রোগের লক্ষণ ইতিহাস জেনে সর্বপ্রথম মৃত্যুর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। তিনি প্রথম বলেন কুমারদের মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। সিভিল সার্জনও তখন বলেন গোড়া থেকে তারও নাকি একটু সন্দেহ হয়েছিল, তীব্র কোনো বিষের ক্রিয়াতেই বোধহয় মৃত্যু ঘটেছে। ডক্টর সান্যাল ও সিভিল সার্জনের পরামর্শতেই তখন আমি বাধ্য হয়ে থানায় খবর পাঠাই। দীননাথ ঝা সংবাদ পেয়ে এলেন এবং মৃতদেহ দুটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হলো। শেষ পর্যন্ত ময়নাতদন্তেই সব জানা গেল, বিষের ক্রিয়াতেই মৃত্যু। নাইট্রোবেনজিন ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ডেথ। ময়নাতদন্ত এবং কেমিক্যাল অ্যানালাইসিসে যখন কুমারদের মৃত্যুর কারণ নাইট্রোবেনজিনই ধার্য হয়েছে, তখন সে বিষয়ে তো কোনো আর দ্বিমত থাকতে পারে না। আমারও নেই মিস্টার রায়। কিন্তু আমার বোধগম্যের বাইরে যেটা হচ্ছে, কি উপায় এবং কারা এই ভয়ানক বিষ কুমারদের দেহে ঢুকিয়ে দিয়েছিল সেটা আমি ভেবে পাচ্ছি না। ভেবে দেখতে গেলে সাধারণ বুদ্ধিতে এটাই বুঝি যে কুমারদের ঘনিষ্ঠ সম্পর্কে জানা ছিল তারা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কারণ আমার কঠিন নির্দেশ ছিল কুমাররা যেন কখনই প্রাসাদের বাইরে না যায়। বিকেলে একবার করে গাড়িতে চাপিয়ে কুমারদের বাইরে নিয়ে যাওয়া হতো। সঙ্গে থাকতো ওদের প্রাইভেট টিউটর ধরণীধর, তারই হেফাজতে থাকতো কুমাররা। কিন্তু ধরণীকে বলাই ছিল কোথাও গাড়ি থামিয়ে যেন ওদের গাড়ি থেকে নামতে না দেওয়া হয়। এতই সতর্ক ছিলাম আমি মিস্টার রায়। বিশেষ করে ওদের মা অসুস্থ থাকায় সর্বদাই ওদের উপর আমার দৃষ্টি সজাগ ছিল। তবুও দেখুন কোথা থেকে যে কি হয়ে গেল। ওই বিকেলে বেরাবার সময় ছাড়া কুমাররা কি আর কখনো অন্দরমহল থেকে বের হতো? প্রশ্ন করলেন কিরিটি। না, ওদের থাকা খাওয়া, শোয়া, খেলাধুলা, পড়াশোনা সব ব্যবস্থাই আমি অন্দরমহলে করে দিয়েছিলাম। ওদের পড়াশোনা, খেলা, খাওয়া, শোয়ার ব্যবস্থা পরপর পাশাপাশি 3টে ঘরে ছিল। ওদের মাঝে ঘরে থাকে একেবারে তারই পাশে। কুমারদের দৈনন্দিন জীবনের রুটিনটা একবার আমাকে বলবেন রাজা সাহেব? কিরিটি প্রশ্নটা করল। রাজা টিকেন্দ্রজিৎ ক্ষণকাল স্তব্ধ থেকে বললেন, সকালবেলা উঠে বেলা 7টা নাগাদ ধরণীর কাছে ওরা প্রাতরাশ শেষ করে পড়তে বসত। 9:30টায় পড়া শেষ করে খেলার ঘরে খেলতে যেত। ওই সময় মিস জোনস ওদের সাথে থাকতেন। তারপর বেলা 10টা নাগাদ স্নান খাওয়া দাওয়া সেরে 12টা পর্যন্ত বিশ্রাম নিত। 12টা থেকে 2টো পর্যন্ত ওদের পড়ার ঘরের পাশে একটি ছোট লাইব্রেরি করে দিয়েছিলাম। সেখানে বসে ওরা ইচ্ছে মতো পড়াশোনা করতো বা ছবি আঁকতো। 2টো থেকে 3টে পর্যন্ত ওদের মায়ের কাছে থাকতো। 3টে থেকে 4টের মধ্যে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করে বিকেলের জলখাবার খাইয়ে দিত মিস জোনস।
4:30টার সময় গাড়িতে চেপে ওরা টিউটর ধরনীর সাথে বাইরে বেড়াতে যেত। 5:30 নাগাদ ফিরে এসে সন্ধ্যে 7টা পর্যন্ত ধরনীর কাছে পড়াশোনা করত। তারপর 8টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়ত। শোবার পর যতক্ষণ না ঘুমতো মিস জোনস ওদের কাছেই থাকতো। কুমারের সঙ্গে খুব ঘনিষ্ঠ এ বাড়িতে কারা কারা ছিল? কিরিটি আবার প্রশ্ন করল। আমি, আমার স্ত্রী মিস জোনস, টিউটর ধরণীধর, আর ওদের পার্সোনাল চাকর মানি, আর ছোটবেলার দাইমান নলিনী। কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করতে পারি রাজা সাহেব? বলুন। এই ধরণী বাবু, মিস জোনস, মানিক আর নলিনী, এরা কি কতদিন ধরে এই প্রাসাদে আছে? প্রকৃতপক্ষে নলিনী তো ওদের জন্মবার সময় থেকেই দেখাশোনা করে আসছে। তা ধরুন 9-10 বছর তো হবেই। মানিকও আছে প্রায় 7 বছর, আর মিস জোনস আছেন 4 বছর ধরে। এদের মধ্যে কে কত মাইনে পায়? থাকা খাওয়া বাদ দিয়ে যতদূর জানি মানিক 50 টাকা, নলিনী 100 টাকা, ধরণী 150 টাকা, আর মিস জোনস 400 টাকা পান। কিছু মনে করবেন না রাজা সাহেব, এদের মধ্যে কারোর উপর কি আপনার কোনো সন্দেহ আছে? কিরিটির প্রশ্নে রাজা সাহেব বিস্মিত হয়ে একটি প্রশ্ন করে বসলেন। আপনি কি এদের মধ্যে কাউকে সন্দেহ করছেন মিস্টার রায়? রাজার প্রশ্নে মৃদু হেসে কিরিটি অত্যন্ত ধীর কণ্ঠে বলল, দেখুন রাজা সাহেব, কথাটা তা নয়। রহস্যোদ্ঘাটনের ব্যাপারে আমার মন যতক্ষণ না একটি স্থির মীমাংসায় পৌঁছয়, আশেপাশে যারা ছিল বা থাকে তাদের প্রত্যেকের উপরেই আমার সন্দেহ থাকে। তাদের স্বভাব চরিত্র, গতিবিধি সবকিছুরই জানার প্রয়োজন আছে। অবশ্যই তার মানে এই নয় যে সন্দেহ করছি বলেই তার সত্যিকার দোষী। রাজা একটা দীর্ঘশ্বাস রোধ করে শান্ত মৃদু কণ্ঠে বলল, না, আমার তো কারোর উপর সন্দেহ হয় না, আর হবেই বা কি করে বলুন? কুমারদের বিষ প্রয়োগ করে হত্যা করার পেছনে এদের কি স্বার্থ থাকতে পারে? আপনারাই তো বলেন মোটিভ ছাড়া হত্যা হয় না, কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না ওদের কারোর কি মোটিভ থাকতে পারে এই ঘটনা ঘটানোর। একদিক দিয়ে অবশ্য আপনার কথা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, তবে এমন কথাও আপনি জোর দিয়ে বলতে পারেন না যে সত্যি সত্যি ওদের কোনো মতলব ছিল না। কার স্বার্থ যে কিসে এবং এই জগতে কোন মানুষ যে কি করে বসবে তা সত্যি বলা কঠিন রাজা সাহেব। কিন্তু সে কথা যাক, এ ব্যাপারে অর্থাৎ এদের 4 জনের উপর সন্দেহের ব্যাপারে আপনার স্ত্রী মানে রানী সাহেবেরও কি একই মত? একটু যেন দ্বিধাগ্রস্তভাবে রাজা সাহেব বললেন, সুনন্দার কথা তো আমি বলতে পারি না মিস্টার রায়, তবে আমার মনে হয় আমার সঙ্গে সে দ্বিমত হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করে রাখি। যদি আমার প্রয়োজন হয় এবং আপনার স্ত্রীকে যদি কয়েকটা কথা জিজ্ঞেস করতে হয়, তাহলে আপনার কি কোনো অসুবিধা আছে? রাজা সাহেব বললেন, না না, কোনো অসুবিধা নেই। তাছাড়া সুনন্দা তো জানেই আপনাদের ব্যাপারে, তেজুই তাকে জানিয়ে দিয়েছে। এবার ব্যারিস্টার সাহেব বললেন, হ্যাঁ, নন্দাকে বলেছি আমি আপনাদের কথা। এমন সময় রাজভৃত্য রামচন্দ্র এসে কক্ষের আলো জ্বালিয়ে দিল। ইতিমধ্যে কখন যে সন্ধ্যার অন্ধকার ঘন হয়েছে টেরই পায়নি। আলো জ্বালিয়ে দেওয়ায় খেয়াল হলো সেটা। রামচন্দ্র রাজার সামনে এসে বলল, মহারাজা, মেম সাহেব বলল আপনার সন্ধ্যা স্নানের সময় হয়ে গিয়েছে। রামচন্দ্রের কথায় রাজা উঠে পড়লেন, তাই তো, 6:30 বেজে গিয়েছে। আচ্ছা, আপনারা কিছুক্ষণ যে আমাকে ক্ষমা করুন। কি শীত কি গ্রীষ্ম, এক সময় 2 বেলা আমার স্নান করার অভ্যেস। ঠিক আছে, নিশ্চয়ই আপনি যান, কোনো অসুবিধা হবে না। রাজা যেতে যেতে বলল, তেজু রইল, আপনাদের যা প্রয়োজন ওকেই বলুন। টিকেন্দ্রজিৎ অতঃপর কক্ষ হতে প্রস্থান করলেন। কিছুক্ষণ আবার নিস্তব্ধতা। তারপর হঠাৎ তেজেশ বললেন, সত্যি মিস্টার রায়, ডারথির ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই এত বড় শোকের সময় ডারথি যদি টিকেনের পাশে না থাকতো, ও বোধহয় পাগল হয়ে যেত। শুধু টিকেনকেই নয়, নন্দাকেও খুব যত্ন আত্মি করে। কিরিটি মৃদু কণ্ঠে বলল, তা তো দেখতেই পেলাম। রাজা টিকেন্দ্রজিতের ব্যাপারে মিস জোনস যেন একটু বেশি মনোযোগী। শেষের কথাগুলো মৃদুভাবে উচ্চারিত হলেও আমার কানে প্রবেশ করেছিল। আমি বারেকের জন্য চমকে উঠে কিরিটির মুখের দিকে তাকালাম, কিন্তু তার পাথরের মতো ভাবলেশহীন মুখের কোনো পরিবর্তন আমার চোখে পড়ল না। কথায় কথায় ব্যারিস্টার তেজেশ আবার বললেন,
বিবাহের পর বছর পাঁচেক নন্দা আর টিকেনকে দেখে মনে হতো পৃথিবীর সেরা জুটি, হ্যাপি পেয়ার। কি আমোদেই না ছিল ওরা, কি হইচই না করতো। কিন্তু হঠাৎ সবকিছু একেবারে স্তব্ধ হয়ে গেল নন্দা অসুস্থ হয়ে পড়ায়। ওর মুখের হাসিটা যেন একেবারে মিলিয়ে গেল চিরদিনের জন্য। টিকেনের সেই সময়কার দিনগুলোর কথা এখনো আমার মনে আছে। একদম ভেঙে পড়েছিল ও। তারপর ডারথি এসে একটু একটু করে আবার টিকেনের মধ্যে পরিবর্তন এনেছে। এতে মানে রাজা সাহেবের এই পরিবর্তনে আপনার বোন সুনন্দা দেবী নিশ্চয়ই খুব সুখী হয়েছেন। হঠাৎ কিরিটি প্রশ্ন করলো। হ্যাঁ, তা তো হয়েছে বই কি। আগে তো টিকেন সর্বদা নন্দার কাছেই থাকতো, তবে আবার কিছুদিন থেকে বাইরে একটু একটু বের হচ্ছে। অসুবিধা না হলে চলুন না একবার রানী সাহেবের সাথে একটু কথা বলে আসি মিস্টার ঘোষ। যাবেন? একটু দাঁড়ান, আমি একটু খবর দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। ব্যারিস্টার তেজেশ চলে গেল সংবাদ দিতে। ঘরের মধ্যে আমি আর কিরিটি দুজনেই বসে আছি। হঠাৎ কিরিটি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বিক্রম উর্বশী নাটকটা পড়েছিস সুব্রত? মহাকবি কালিদাসের লেখা। হ্যাঁ, জবাব দিলাম। কিন্তু আমাদের রানী সাহেবার নিশ্চয়ই পড়া নেই। না থাকাই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা কিছু আঁচ করতে পারছিস? কিছু কিছু, তবে পুরোটা নয়। এরপর বারান্দায় পদশব্দ শোনা গেল। ব্যারিস্টার তেজেশ এসে কক্ষে প্রবেশ করলেন। বললেন, চলুন মিস্টার রায়। বিরাট প্রাসাদ, দীর্ঘ টানা বারান্দা অতিক্রম করে আমরা ব্যারিস্টার সাহেবের সঙ্গে সঙ্গেই অন্দরে রানী সুনন্দার কক্ষের সামনে এসে দাঁড়ালাম। ভারী দামি ডিপ সবুজ রঙের পর্দা ঝুলছে। পর্দা তুলে তেজেশ কক্ষে প্রবেশ করলেন। পশ্চাদে আমরাও প্রবেশ করলাম। বেশ প্রশস্ত কক্ষ, দেওয়ালে ফিকে সবুজ রং। কক্ষের মধ্যে আসবাবপত্র বিশেষ কিছু ছিল না। একটি ডবল বেডের খাটের উপরে শ্বেতশুভ্র শয্যায় উঁচু বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বসে আছেন রানী সুনন্দা। কোমর অবধি দামি মেরুন রঙের পশমের কাজ করা চাদর। খাটের পাশেই দুটো শ্বেতপাথরের টেবিল। একটি টেবিলে একটি টেবিল ল্যাম্প জ্বলছে, তার নিচে একটি ফটোস্ট্যান্ডে বাঁধানো রাজকুমারদের ফটো। অন্য টেবিলের উপরে খান কয়েক ইংরেজি ও বাংলা বই, আর একটি ছোট্ট সুদৃশ্য দামি রেডিও সেট, আর কয়েকটা ওষুধের শিশি। ঘরের দেওয়াল সম্পূর্ণভাবে নিরাভরণ। একটি ক্যালেন্ডার বা ছবি পর্যন্ত নেই। ঘরের মেঝেটি খুব সুন্দর, চকচকে মসৃণ সাদা মার্বেল পাথরের তৈরি। টেবিল ল্যাম্পের মৃদু নীলাভ আলো ঘরটার মধ্যে এক শান্ত পরিবেশের সৃষ্টি করছে। ঘরে ঢুকতেই একটি মৃদু কস্তুরীর গন্ধ নাকে ভেসে এলো। কোথা থেকে আসছে এই মিষ্টি গন্ধটা? এদিক ওদিক তাকাতেই উপরের দিকে নজর পড়ল। সিলিং থেকে ঝুলছে সুদৃশ্য কারুকার্যমণ্ডিত একটি ধূপধার। কস্তুরী ধূপের গন্ধ সেখান থেকে গোটা ঘরে ছড়িয়ে পড়ছে। 3-4টি জানলা আছে ঘরে, প্রতিটি খোলা, তবে সূক্ষ্ম নেটের পর্দা লাগানো প্রতিটিতে। আমাদের ঘরে প্রবেশ করতে দেখে রানী সুনন্দা হাত তুলে নমস্কার করে আমাদের বললেন, আসুন। সঙ্গে সঙ্গে একজন ভৃত্য 3টি চেয়ার এনে রেখে দিল। রানী আবার বললেন, বসুন। 3টি চেয়ারে আমরা 3জন বসলাম। রানী সুনন্দার মুখের দিকে তাকিয়েছিলাম। জীবনে বহু সুন্দর রমণী দেখেছি, কিন্তু এমন অপূর্ব রূপ আগে কখনো দেখিনি। গায়ের রং এককালে খুব ফর্সা ছিল, দীর্ঘদিন শয্যাশায়ী থেকে আর রোগ ভোগে ভুগে একটু ফ্যাকাশে রক্তশূন্য মনে হচ্ছে। লম্বাটে ধরনের মুখখানি, সরু কপাল, যেমন সুন্দর নাক তেমন সুন্দর চক্ষু দুটি, পাতলা ফুলের পাপড়ির মতো ওষ্ঠ। কিন্তু মুখের দিকে তাকালেই মনে হয় একটি গভীর ক্লান্তি ও যন্ত্রণার চিহ্ন মুখের উপর স্পষ্ট হয়ে উঠেছে। মিস্টার ঘোষ বললেন, নন্দা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার কিরিটি রায়, আর ওরই বন্ধু সুব্রত রায়। আমরা পরস্পরকে নমস্কার করলাম। ভাবছিলাম কিরিটি কিভাবে কথা আরম্ভ করবে, কিন্তু কিরিটিকে কথা আরম্ভ করতে হলো না। শুরু করলেন ব্যারিস্টার সাহেবই। যা হবার তা তো হয়ে গিয়েছে রে, ভেবে আর কি হবে। কিন্তু যে আমাদের এত বড় সর্বনাশ করলো, তাকে যদি শাস্তি না দেওয়া হয়, রুনুবেনুর আত্মা শান্তি পাবে না রে। রানী সুনন্দা চুপ করে রইলেন, ভাইয়ের কথার কোনো জবাব দিলেন না। দেখুন রানী সাহেবা,
এই ব্যাপারে হাত দেওয়ার আগে আপনার মতামতটাই সর্বাগ্যে আমার প্রয়োজন। অবশ্যই জানাবেন। আপনার যদি মত না থাকে আমি কালই ফিরে যাব। কিরিটির কথায় চকিতে মুখ তুলে রানী সুনন্দা ওর মুখের দিকে তাকালেন। পারবেন আপনি মিস্টার রায়? প্রশ্ন করলেন রানী সাহেব। পারবো আশা করি, তবে চেষ্টা করুন, রানী সাহেব বললেন। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি রানী সাহেব, তথাপি কয়েকটি প্রশ্ন আপনাকে না করেই পারছি না। এবার কিরিটি হঠাৎ ব্যারিস্টার সাহেবের দিকে তাকিয়ে বললেন, মিস্টার ঘোষ, আপনি যদি কিছু মনে না করেন, আমার ইচ্ছে রানী সাহেবকে আলাদাভাবে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। ও নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো ব্যাপার না, আমি বাইরে যাচ্ছি বলেই ব্যারিস্টার সাহেব কক্ষ ত্যাগ করলেন। সুনন্দা দেবী? সত্যি করে বলুন তো আমায়, এখন তো কেউ নেই। আপনার প্রিয়তম পুত্রদের হত্যার ব্যাপারে আপনি কাউকে কি সন্দেহ করছেন? কিরিটির প্রশ্নে আচমকা রানী সুনন্দা কিরিটির মুখের দিকে চোখ তুলে তাকালেন। তার শান্ত বিষণ্ণ চোখ দুটি যেন সহসা ধারালো ছুরির ফলার মতো ধক করে জ্বলে উঠল। সমগ্র মুখখানাতে রক্তের উচ্ছ্বাস দেখা দিল। স্থির অপলক দৃষ্টিতে রানী কিছুক্ষণ কিরিটির চোখের দিকে তাকিয়ে রইলেন। বলুন, কারোর উপর যদি আপনার এতটুকু সন্দেহ থাকে বলুন। যদিও এখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই, তবে জানবেন আমি আর সুব্রত ছাড়া একথার কেউ জানতে পারবে না। কথা দিচ্ছি আপনাকে, আপনার স্বামী রাজা টিকেন্দ্রজিৎও জানতে পারবেন না। কিন্তু রানী সুনন্দা নির্বাক, নিস্তব্ধ, যেন একটি পাষাণ মূর্তি। দেখতে দেখতেই রানী সুচন্দ্রার প্রখর ধারালো ছুরির ফলার মতো দৃষ্টি ক্রমে ঝিমিয়ে এলো। মুখে রক্তাভ ভাবও নিভে গেল। আবার সেই ফ্যাকাশে ক্লান্ত মুখ। ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলল, কাকে আর সন্দেহ করব মিস্টার রায়? সবই আমার দুর্ভাগ্য, নইলে এমন অঘটন বা ঘটবে কেন? রুনু বেরোই বা এমন করে আমাকে ছেড়ে চলে গেল কেন? বলতে বলতে রানী সুনন্দার কণ্ঠস্বর কান্নায় জড়িয়ে এলো। চোখের কোল বেয়ে কয়েক ফোঁটা অশ্রুধারা নেমে এলো। আচ্ছা, আপনার স্বামী নিশ্চয়ই আপনি খুব ভালোবাসে, তাই না? কিরিটি প্রশ্ন করল। হ্যাঁ, বোধহয় বাসেন। বোধহয় কেন বলছেন? সত্যি এই অভাগীর প্রতি তার যথেষ্ট দয়া। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ইচ্ছাক্রমে কি আপনার ছেলেদের দেখাশোনার জন্য মিস দারোথিকে এখানে আনা হয়েছিল? হ্যাঁ, তবে ওই ডাইনির নিঃশ্বাসে নিঃশ্বাসেই রুনুবেনু আমার অকালে ঝরে গেল। বলবেন না ওর কথা। রানী সুনন্দা যেন হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন। ডারোথি জোন্সকে আপনি বিশেষ পছন্দ করেন না বুঝি? জানেন মিস্টার রায়, ও জাদু জানে। আমার স্বামীকেও জাদু করেছে, ছেলে দুটোকেও আমার জাদু করেছিল। যে রুনুবেনু দিনে 10 বার আমার কাছে ছুটে ছুটে আসতো, গত 1 বছর ধরে ওরা এ ঘরের ছায়াও মানাতো না। সে হয়তো আপনি অসুস্থ বিরক্ত হবেন, তাই হয়তো তারা ঘন ঘন আসতো না। না না, আমি ঠিক জানি ওই ডাইনি বারণ করে দিয়েছিল। মিস ডারোথিকে আপনি সে কথা জিজ্ঞাসা করেননি কেন? জিজ্ঞাসা করব কি করে? ওই শয়তানিকে কি কোনো কথা বলা যায়? ও ডাইনি। রানীর সুনন্দার কথা শেষ হলো না। আচমকা ঘরের মধ্যে এক গ্লাস নিয়ে প্রবেশ করলেন মিস জোন্স। রানীর চোখের দৃষ্টি খোলা দরজা বরাবর ছিল। ডারো থেকে ঘরে প্রবেশ করতে দেখার সঙ্গে সঙ্গেই রানী হঠাৎ বদলে গেলেন। তার মুখের চেহারা থেকে শুরু করে কণ্ঠস্বর সব বদলে গেল। অত্যন্ত কোমলভাবে বললেন, ও ডারোথি, আসো আসো, তোমার জন্য হরলিক্স নিয়ে এসেছি রানী। পরস্পরের মধ্যে ইংরেজিতেই কথাবার্তা হচ্ছিল। দেখলাম রানী চমৎকার ইংরেজি বলতে পারেন। না, হরলিক্স এখন আমি খেতে পারবো না ডারোথি, তুমি নিয়ে যাও। তা করলে কি হয়? শরীর টিকবে কি করে? আপনাকে খেতেই হবে, খেয়ে নিন। রানী এবার হাত বাড়িয়ে ডারোথির কাছ থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে হরলিক্স খেয়ে ফেরত দিয়ে দিলেন। ডারোথি সযত্নে ন্যাপকিন দিয়ে রানীর মুখ মুছিয়ে যেমন নিঃশব্দে ঘরে এসেছিলেন তেমনি নিঃশব্দে চলে গেলেন। আমরা যে দুটি প্রাণী ঘরের মধ্যে বসে আছি সেদিকে দৃষ্টিপাত করলেন না। আশ্চর্য! ডরোথির কক্ষ ত্যাগের সঙ্গে সঙ্গে রানীর চোখ মুখ আবার সেই বিতৃষ্ণা ও ঘৃণায় ভরে উঠল। কিন্তু কেন এই পরিবর্তন?
ডরথির কক্ষ ত্যাগের পরেও কিছুক্ষণ কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কক্ষে একটি বিশ্রী নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরেছে। হঠাৎ চমক ভাঙল রানীর কণ্ঠে। দেখলেন তো মিস্টার রায়, গায়ে পড়ে কিভাবে স্নেহ জানাতে এসেছে? দু চক্ষের বিষ আমার। কিরিটি মৃদু হেসে বলল, পছন্দ যখন করেন না তখন মিস জোন্সকে বরখাস্ত করে দিলেই তো পারেন। তাছাড়া ওকে যে জন্য এখানে নিযুক্ত করা হয়েছিল তারও তো আর কোনো প্রয়োজন নেই। বরখাস্ত? এ হয়েছে আমার জন্য সাপের ছুঁচো গেলার মতো। গিলতেও পারছি না, ওগরাতেও পারছি না। কেন বলুন তো? আবার কেন বলতে লজ্জায় আমার মাটির সঙ্গে মিশিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। আমার অমন দেবতার মতো স্বামী ডাইনির খপ্পরে পড়ে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। আপনার কথা কি তিনি আর আজকাল শোনেন না? না না, তা কেন, খুব শোনেন। তবে কেমন করে এ কথা তার কাছে বলবো বলতে পারেন? আমিও তো মেয়ে মানুষ। 5 বছর ধরে এভাবে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। চোখের উপরেই তো দেখেছি কিভাবে দিনের পর দিন লোকটা তার জীবনের সমস্ত সকাল রাত বাদ দিয়ে আমার শয্যার পাশে বসে থেকেছি। সদা সতর্ক দৃষ্টি রেখেছি। কেমন করে আমাকে সুখে রাখবে সেই চিন্তা করেছি। অমন আমোদে হাসি খুশি লোকটা আমার পাশে থেকে থেকে হাসতে পর্যন্ত ভুলে গিয়েছিল। স্ত্রী হয়ে কেমন করে তা সহ্য করি বলুন? মিস জোন্স এখানে আসার পর থেকে ওর মুখে আবার হাসি ফুটেছে। তাই তো মিস্টার রায়, সব বুঝে ও মেনে নিয়েছি সব কিছু। আমি স্বার্থপরের মতো এত বড় আঘাত হানতে আমি পারি না। এই যে আমার কি যন্ত্রণা, পুরুষ হয়ে আপনারা কি বুঝবেন? বুক ভেঙে যায়, তবু মুখ বুঝে থাকি। কান্নায় রানী সুনন্দা একেবারে ভেঙে পড়লেন। নির্বাক হয়ে আমরা দুজন বসে আছি। কি বা বলবো আর আমরা। চোখের জল মুছে রানী আবার বলতে লাগলেন, অথচ এ কথা স্বীকার না করলেও পাপের অবধি থাকবে না। ও কি স্নেহ, কি যত্ন করেই না আমার রেণুবেণুকে ঘিরে রাখত। পঙ্গু অসহায় মায়ের অভাব মিটিয়ে দিয়েছে ও। এবার কিরিটি সোজাসুজি একটি প্রশ্ন করল, আপনি কি আপনার সন্তানদের মৃত্যুর ব্যাপারে মিস জোন্সকে সন্দেহ করেন? একটি আত্মচিৎকারে রানী প্রতিবাদ করল, না না, মেয়ে মানুষ হয়ে সে এই কাজ কখনো করতে পারে না। আচ্ছা, এটা কি আপনার মনের কথা শুনতে দেবী? তীক্ষ্ণ কণ্ঠস্বরে কিরিটি প্রশ্ন করল। নিশ্চয়ই। হাজার হোক, গত 4 বছর ধরে সন্তানের মতোই ডারথি রুনবেনুকে পালন করেছে। সে কিছুতেই তাদের হত্যা করতে পারে না। শেষের দিকে মনে হলো রানী সুনন্দা যেন কতকটা নিজেকেই স্তব দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা এবার উঠি। অতঃপর নমস্কার জানিয়ে আমরা কক্ষ থেকে বের হয়ে এলাম। আজ আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটির গল্প মৃত্যু বিষের প্রথম পর্ব। কালকে ঠিক এই সময় আমাদের আসবে দ্বিতীয় পর্ব। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরপর আপনারা কোন গল্প শুনতে চান তা কমেন্ট করে জানাবেন। আমরা সেই গল্প উপস্থাপনা করার চেষ্টা করব। ভালো থাকবেন। শুভরাত্রি।